তাহলে দেখো আমাদের হাইড্রার খাদ্য গ্রহণ ও পরিপাক প্রক্রিয়া, ঠিক আছে, খাদ্য গ্রহণ ও পরিপাক প্রক্রিয়া। তো এখন দেখো যে এখানে দুইটা টপিক বলতেছি আমরা, এখানে একটা খাদ্য গ্রহণ এবং একটা হলো পরিপাক প্রক্রিয়া, যে আমরা কীভাবে হাইড্রার কীভাবে খাবার গ্রহণ করতেছে এবং এটা গ্রহণ করার পর এটা দেহের ব্যবহার উপযোগী সরল উপাদানে কীভাবে পরিণত করতেছে, দুইটা টপিক এখানে আমাদের পড়তে হবে, ঠিক আছে। এখন দেখো তাহলে প্রথমে কি বলছে এখানে, এই কথাটা হলো পুষ্টি। কি বলছে এখানে? পুষ্টি। যদিও পুষ্টির সংজ্ঞা আসলে আমার কাছে এটা পছন্দ না, পুষ্টির সংজ্ঞা এটা হয় না নিউট্রিশনের। তারপরে দেখো এটা পুষ্টি প্রক্রিয়া বলতে পারো, ঠিক আছে। যে জৈবনিক প্রক্রিয়ায় প্রাণী নিজ পরিবেশ থেকে প্রয়োজনীয় জটিল খাদ্য গ্রহণ করে বিভিন্ন এনজাইমের সহায়তায় কোষে পরিবহন ও শোষণ উপযোগী সরল ও দ্রবণীয় খাদ্যে পরিণত করে, পরিপাকৃত খাদ্যসার শোষণের মাধ্যমে দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধিসাধন, শক্তি উৎপাদন ইত্যাদি শালবৃত্তীয় কার্যকলাপ অক্ষুণ্ণ রাখে এবং খাদ্যের অপাচ্য অংশ দেহ থেকে বের করে দেয়, তাকে কি বলা হয়? পুষ্টি বলে। এখন দেখো এই যে এই সংজ্ঞাটা তো বুঝলে, এর মধ্যে প্রথম যেটা বলি এই যে অক্ষুণ্ণ রাখে তাকে কি বলা হয়? পরিপাক বলা হয়। মানে এইটুকু কিন্তু পরিপাকের সংজ্ঞা। কিসের? সে শুধু বলছে খাদ্যের অপাচ্য অংশ দেহ থেকে বের করে দেওয়ার, এটা কি আসলে কি রেশন না? দুইটি একত্র করে কিসের সংজ্ঞা হয়ে গেছে? পুষ্টি প্রক্রিয়ার সংজ্ঞা হয়ে গেছে। আর আগেরটা কিন্তু পুরোটা কি বলতো? পরিপাকের সংজ্ঞা। এই জন্য এই সংজ্ঞাটা আমার কাছে ভালো লাগে না, এখানে পরিপাক সংজ্ঞা ঢুকে দিছে। যাই হোক, বই যেটা দিয়েছে এটা কি করা, মেনে নিতে হবে, পড়তে হবে এটাই। তারপর দেখো খাদ্য গ্রহণ, হাইড্রার কী কী ধরনের খাদ্য গ্রহণ করে এটা আমরা দেখব। তার আগে একটা কথা বলি যে হাইড্রা তো মনে করো গত ক্লাসে কি দেখছিলাম যে হাইড্রা কীভাবে শিকার ধরে, ওখানে দেখছিলাম যে হাইড্রার এক ধরনের বিভিন্ন ধরে, ওখানে দেখছিলাম নেমাটোসিস্ট নামে এক ধরনের কি আছে, তরল পদার্থ ছিল না, ওর মধ্যে একটা কেমিক্যাল ছিল, মানে নেমাটোসিস্ট, ওখানে কি ছিল? হিপনোটক্সিন ছিল। হিপনোটক্সিন কি দ্বারা গঠিত? প্রোটিন। ওকে, ঠিক আছে। এখন দেখো যে হাইড্রার মাংসাশী প্রাণী, ঠিক আছে। অর্থাৎ এরা কি খায় বলতো? আমি জাতীয় শুধু খাবার খায়, মাংস খায়। যেসব মানে যে বাঘের মতো আর কি, যেসব ক্ষুদ্র জলজ প্রাণীকে নেমাটোসিস দিয়ে সহজে কাবু করা যায়, বড় তোমাকে খাইতে পারবে এটা না, যাদেরকে খাওয়া যাবে, যাদেরকে কাবু করা যায়, সে সকল প্রাণী হাইড্রার প্রধান খাদ্য। এটা একটু মনে রাখতে হবে। ওকে, হাইড্রার খাদ্য তালিকায় বিরাট অংশ জুড়ে রয়েছে বিভিন্ন ধরনের লার্ভা, তারপরে হলো সাইক্লোপস, পতঙ্গের লার্ভা, সাইক্লোপস, তারপর হলো ড্যাফনিয়া নামক ক্রাস্টেসিও সন্ধিপদী প্রাণী, অর্থাৎ আর্থ্রোপোডস, ঠিক আছে। এটা মনে রাখতে হবে। লার্ভা বোঝো না? লার্ভা হলো, এটা কি বলবো বলো তো, তোমাদের পড়াইলাম না কদিন আগে। অর্থাৎ ওই যে হ্যাঁ, অর্থাৎ এটা কি বলবা যে আমাদের জানি রূপান্তর, এই যে একটা প্রাণী যখন মানে ছোট থেকে বড় হয়, অর্থাৎ জন্মের পর থেকে বড় হয়, এর মধ্যে বিভিন্ন ধরনের মানে প্রক্রিয়া আছে। ছোট থেকে বড় হওয়ার ক্ষেত্রে দুইটা প্রক্রিয়া আছে, একটা সম্পূর্ণ রূপান্তর, একটা হলো অসম্পূর্ণ রূপান্তর, ঠিক আছে। তো সম্পূর্ণ রূপান্তরের শিশু অবস্থায় কি বলা হয়? সম্পূর্ণ রূপান্তরের লার্ভা বলা হয় তাকে। অর্থাৎ ওই যে মনে করো আমরা দেখি না বিভিন্ন ওই যে সাদা রঙের পোকা দেখি না আমরা, ওই যেটা হলো ময়লা থেকে হয়, বিভিন্ন খাবারও হয় সাদা রঙের, তাই না? ওইটাই হলো কি বলতো? লার্ভা। ওইটা পরিণত হয় কিন্তু ওইরকম আর থাকে না। মনে করো এরকম একটা প্রাণী, এরকম এর মাথায় একটা থাকে, চোখ থাকে, এগুলো হলো লার্ভা, ঠিক আছে। এগুলো হলো, কিন্তু বড় হলে কিন্তু আর এটা এরকম থাকবে? এটা কিন্তু ছোট হয়, বড় হয়, বিভিন্ন সাইজের হয়, কিন্তু বড় হলে কিন্তু আর এটা এরকম থাকে না। হয়তো এটা কেউ প্রজাপতি হয়ে যায়, কেউ কি হয়ে যায়, অন্যান্য বিভিন্ন কিছু হয়ে যায় আর কি, ঠিক আছে, মাছি হয়ে যায়, তো এরকম হয় আর কি। তাহলে এই যে এটা যে আমাদের সম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে শিশু প্রাণী কি বলা হয়? লার্ভা বলা হয়। ওকে, সাইক্লোপস কি এখানে? এগুলো বুঝতে হবে না তোমাকে, ঠিক আছে। এগুলো বিভিন্ন প্রাণী, সন্ধিপদী প্রাণী না, এগুলো নাই, উদাহরণ নাই, এগুলো নাই, কিন্তু এগুলো কোনো কোথাও নাই, এগুলো উদাহরণ দিছে প্রাণী বিভিন্ন। না, এগুলো হলো ঘাসফড়িঙ্গি। তারপর দেখো খণ্ডাকায়িত প্রাণী, বিভিন্ন ধরনের খণ্ডাকায়িত প্রাণী আমরা পড়ে যাচ্ছিলাম, যেমন অ্যানলিডার, কেঁচো, এগুলা কি খণ্ডাকায়িত প্রাণী। এবং মাছের ডিম, ঠিক আছে। মাছের ডিম কোথায় পারে? পানিতেই পারে। তো এগুলো মাছের ডিমও খায় হাইড্রা। তবে প্রধান খাদ্য হচ্ছে কি বলতো? ক্ষুদ্র
ক্রাস্টেশীয় সন্ধিপতি প্রাণী, এটা মনে রাখতে হবে। এদের প্রধান খাবার কি বলতো? ক্রাস্টেশীয় সন্ধিপতি প্রাণীগুলো এরা খায়, এটা মনে রাখতে হবে। সাধারণত তো এটা তো খায় বুঝলাম, ক্রাস্টেশীয় সন্ধিপতি প্রাণীগুলো খায়, তবে আসলে সকল ধরনের প্রাণী খায় না। তো ম্যাক্সিমাম প্রাণীর মধ্যে এই জিনিসটা আছে যে গ্লুটাথিয়ন একটা কেমিক্যাল, একটা সাবস্টেন্স, একটা প্রোটিন নেচার গ্লুটাথিয়ন, বুঝছো? যে সকল প্রাণীর মানে কোষের মধ্যে গ্লুটাথিয়ন নামক এই কেমিক্যাল পদার্থটা আছে, সেই সকল প্রাণীকে শুধু খেতে পারে, মানে তাদের সামর্থ্যের মধ্যে, তাদের সাইজের মধ্যে। এটা কেমিক্যাল একটা, বোঝো না? ওই যে কেমিক্যালের কি তারা বুঝতে পারে দূরে থেকেই। ওই যে ফেরোমন ইয়ের ক্ষেত্রে আমরা জানি, মৌমাছির ক্ষেত্রে বা পিঁপড়ার ক্ষেত্রে যদি বলি, এক ধরনের কেমিক্যাল নিঃসরণ করে ফেরোমন, যেটা দিয়ে তারা বাইরে থেকে বুঝতে পারে। ঠিক এমনটাই যে এই জিনিসটা গ্লুটাথিয়ন তাদেরকে কি করে, আকৃষ্ট করে, তারা বুঝতে পারে কোথায় শিকার আছে। ঠিক আছে, তো যাদের দেহে এই গ্লুটাথিয়নটা আছে তাদেরকে শুধু কি করে, তারা শিকার করে। তাহলে গ্লুটাথিয়ন নামক এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে যা অন্য প্রাণীকে শিকারে প্রলুব্ধ করে। ওকে, হাইড্রা কেবল সে সকল প্রাণীকে শিকার করে যাদের টিস্যু রসে গ্লুটাথিয়ন বিদ্যমান, বুঝছো? তার মানে যে সকল প্রাণীর দেহে গ্লুটাথিয়ন নাই তাদেরকে হাইড্রা শিকার করে না, এটা মনে রাখতে। এখন কথা হলো গ্লুটাথিয়নটা কি, আমি তোমাদের একদম নোট বানিয়ে রাখছি, এখানে নোট আছে আমাদের। গ্লুটাথিয়ন কি? তাহলে গ্লুটাথিয়ন কি একটা স্মল প্রোটিন, ঠিক আছে, যেটা আসলে মেনলি কি আমরা ট্রাইপেপটাইড, ট্রাই মানে কি তিনটা, এগুলো আমরা সবাই মানে সব শিখবো কোথায় বলো তো? কোষ রসায়নে গিয়ে কোষ রসায়নে শিখবো। কি কি থাকবে বলো তো? আমাদের তিনটা, তাহলে ট্রাইপেপটাইড মানে কি তিনটা অ্যামাইনো অ্যাসিড থাকবে, অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত হবে। একটা কি গ্লুটামেট, একটা সিস্টিন, আর একটা হলো গ্লাইসিন। এই তিনটা জিনিস দ্বারা আমাদের গঠিত একটা ক্ষুদ্র প্রোটিন, ঠিক আছে? ওকে, গ্লুটাথিয়নটা আর কি তাহলে প্রোটিন নেচার, এক ধরনের প্রোটিন। এখন দেখো শিকার ধরার কৌশল, কিভাবে হাইড্রা শিকার ধরে। আমরা জানি কোষিকা ব্যবহার করে কি করে শিকার ধরে। ওকে, তাহলে দেখো ক্ষুধার্ত হাইড্রার পদতলকে ভিত্তির সাথে আটকে, তাহলে ক্ষুধার্ত হাইড্রার পদতলকে ভিত্তির সাথে আটকে নির্দিষ্ট এলাকা জুড়ে মূলদেহ এবং কোষিকাগুলো ভাসিয়ে শিকারের অপেক্ষায় থাকে। ঠিক আছে, শিকার অপেক্ষায় থাকে, অর্থাৎ মনে করো ওটা ফাঁদ পেতে রাখে আর কি। মনে করো নড়াচড়া করে না, মনে করো মূলদেহ মানে এই যে আমাদের এই যে পাদচাকতির সাথে কোনো একটা ভিত্তির সাথে আটকে রেখে নাড়াচাড়া করে, যখন কোনো একটা ওই হ্যাঁ ভাসি থাকে, চুপচাপ থাকে, কোনো একটা যখন তার সংস্পর্শে আসে, কাছে আসে, সেটাকে আক্রমণ করে। ঠিক আছে, কোনো খাদ্য প্রাণী বা শিকার কাছে আসা মাত্র কোষিকা নেমাটোসিসগুলো কি হবে, দীপ্ত। আমরা জানি যে শিকার যখন আশেপাশে আসে তখন তাদের ওই যে কেমিক্যালের কারণে, রাসায়নিক পদার্থের কারণে এটা কি হবে, তাদের নেমাটোসিস উদ্দীপ্ত হবে। এদের কি পানি ভেতরটা কি বেড়ে যাবে, প্রাচীরে পানি ভেতরে বেড়ে যাবে, ভেতরে পানি প্রবেশ করবে, হাইড্রোস্ট্যাটিক প্রেসার বেড়ে যাবে। তারপরে যখন আমাদের কাছে আসবে, ট্রিগারে চাপ লাগবে, তখন আমাদের সূত্রটা বের হয়ে যাবে, তাকে ধরে ফেলবে। বিভিন্ন ধরনের সূত্র আছে, এর মধ্যে আমাদের যেটা ভলভেন্ট আছে, কি করবে, এটা পেঁচায় ফেলবে। তারপর দেখো উদ্দীপ্ত হয়ে গেল এবং শিকার কোষিকা স্পর্শ করার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের নেমাটোসিস সূত্র কি হবে, নিক্ষিপ্ত হবে। ওকে, তারপর কি বলছে দেখো, ভলভেন্ট নেমাটোসিস সূত্র শিকারের উপাঙ্গ জড়িয়ে গতিরোধ করবে। ভলভেন্ট কি করবে, গতিরোধ করবে, এবং গ্লুটিনেন্টগুলো আঠালো রস ক্ষরণ করে আটকে ফেলে। তাহলে যেটার যে কাজ সেটাই করবে। ভলভেন্ট পেঁচায়, সে পেঁচাই ফেলবে, তাহলে আর কি নড়চড়া করতে পারবে? তারপরে কি করবে, এখন তো তাকে একটু অবশ করতে হবে, নাহলে তো খাইতে পারবো না। তাকে কি করবে, ওই যে গ্লুটিনান সূত্র, তারপরে আঠালোটা আটকাবে। এবং তারপরে কি আছে, আরেকটা আছে কি, যে আমাদের পেনিট্রেন্ট আছে না, স্টিনোটিল বা পেনিট্রেন্ট আছে, ওটা কি করবে, আমাদের ওই সূত্রটা প্রবেশ করিয়ে দিয়ে কি করবে, তাকে অবশ করে দিবে। হিপনোটক্সিন নামক স্নায়ু অবশকারী বিষ বা নিউরোটক্সিন শিকারের দেহে প্রবেশ করিয়ে সে আর কি করবে, অবশ করবে। তাহলে তিনটা জিনিস দেখলাম। প্রথমে কি বললাম, যে প্রথমে যখন আমাদের শিকারগুলো নেমাটোসিস্টের মানে আমাদের কোষ শিকার কাছে আসলো, মানে আমাদের তার কাছে আসলো, তখন কি হবে, নেমাটোসিসগুলো উদ্দীপ্ত হবে। দেন এক পর্যায়ে যখন উদ্দীপ্ত হলো, এরপরে যখন কাছে আসবে, কোষিকার কাছে যখন স্পর্শ করবে ট্রিগারের সাথে, তখন কি করবে, আমাদের সূত্রগুলো বের হয়ে যাবে। সূত্র বিভিন্ন টাইপের আছে, আমাদের ভলভেন্ট দিয়ে কি করবে, পেঁচায় ধরবে। এবং তার মধ্যে আবার কি আছে, আমাদের ভলভেন্ট আছে, গ্লুটিনেন্টগুলো কি করবে, আঠালো রস দিয়ে আটকে রাখবে। এবং তারপরে কি করবে, পেনিট্রেন্ট বা স্টিনোটিল কি করবে, এটা বিদ্ধ করে দিয়ে নিউরোটক্সিন ভেতরে প্রবেশ করে দিবে, ফলে অবশ হয়ে যাবে। ঠিক আছে, এরপরে সেটা কি করবে, মুখে দিবে, গিলে ফেলবে, গলদগ্রহণ করবে। ওকে, তো এরপর কোষিকা সেগুলোকে মুখের কাছে নিয়ে আসে এবং মুখছিদ্র স্ফীত এবং চওড়া হয়ে তা গ্রহণ করবে।
এটা সকল প্রাণীর ক্ষেত্রে। আমরা যখন খাবার খাই আমাদের মুখ সাধারণত খোলাই থাকে, যখন খাবার খাই মুখে কি করি, হা করে প্রশস্ত করি। মুখের চারদিকে অবস্থিত গ্রন্থিকোষ নিঃসৃত, মুখের চারদিকে অবস্থিত গ্রন্থিকোষ নিঃসৃত মিউকাসে সিক্ত ও পিচ্ছিল হয়ে হাইপোস্টোম ও দেহপ্রাচীরের সংকোচন প্রসারণের ফলে খাদ্য সিলিন্ডারে এসে, ঠিক আছে, ওকে। এটা বলতে হবে আর কিছু এখানে নাই? তাহলে বুঝছো তো নাকি কিভাবে শিকার ধরলো? শিকার ধরার মধ্যে কোনো সমস্যা আছে না? তাহলে শিকার ধরার পরে ওটা আমি গল গ্রহণ করলাম আমার পেটের মধ্যে, অর্থাৎ সিলিন্ডারের মধ্যে চলে গেল। এখন কাজ কি? পরিপাক। পরিপাকগুলো কে করে? ওই যে বিভিন্ন ধরনের এনজাইম করে। তা এর আগেও বলে আসছি যে ঘাসফড়িংয়ের পরিপাক দুই ধরনের, একটা হলো বহুকোষীয়, একটা হলো অন্তঃকোষীয়। হাইড্রার, হাইড্রার মানে এখানে আমাদের বলতে হাইড্রার সবসময়, ঠিক আছে? ও ঘাসফড়িং বলছি, ও আল্লাহ, যাই হোক যাই বলবো এখানে হাইড্রার, ঠিক আছে? তো হাইড্রার, তো হাইড্রার পরিপাক হলো দুই ধরনের, একটা বহুকোষীয়, একটা অন্তঃকোষীয়। যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জটিল খাদ্যবস্তু বিভিন্ন এনজাইমের সাহায্যে ভেঙে তরল সরল কোষের শোষণ উপযোগী অণুতে পরিণত হয় তাকে কি বলা হয়? পরিপাক বলা হয়। ওই যে এটা একটু দেখে আসলাম, এরকম একটা সংজ্ঞা ছিল না, পরিপাক বলে। এই পরিপাকের সংজ্ঞাটা কিন্তু একটু মুস্ত রাখতে হবে, কারণ এই সংজ্ঞাটা আবার পাবো আমরা পরিপাক অর্ধে গিয়ে, আমাদের পরিপাক যখন পড়বো এই সংজ্ঞাটাই, ঠিক আছে? দেখো, হাইড্রের খাদ্য পরিপাকের সময় অন্তত্বকের কোষগুলো থেকে এনজাইম নিঃসৃত হয়। অন্তত্বক বলতে কি? হাইপোডার্মিস। ওখানে বিভিন্ন ধরনের পুষ্টি করছিল না, এর মধ্যে আবার কি ছিল? গ্রন্থি করছিল না, গ্রন্থি থেকে বিভিন্ন ধরনের এনজাইম খনন করে, মিউকাস খননকারী ছিল, এনজাইম খননকারী ছিল। তো এখানে এনজাইম খননকারী কোষ থেকে বিভিন্ন ধরনের পরিপাককারী এনজাইম খরিতে হবে, এটা সিলিন্ড্রনে আসবে, দেন এই খাদ্যগুলো কি করবে? পরিপাকে সহায়তা করবে। এখন তো পরিপাক দুইটি ধাপে সম্পন্ন হয়। কয়টি ধাপে? দুইটি ধাপে। এটা কি বলতো? বহিঃকোষীয় পরিপাক, এটা হলো অন্তঃকোষীয় পরিপাক। তো বহিঃকোষীয় পরিপাকটা যেটা বলি আমরা, এটা আবার দুই ধরনের, একটা হলো কেমিক্যাল, একটা হলো একটু মেকানিক্যাল। এটা কেমিক্যাল, এটা আসলে আমাদের এখানে নাই, তবে এটা আসলে হয় এখানে মেকানিক্যাল হয়, মানে যান্ত্রিক। একটা হলো যান্ত্রিক পরিপাক, একটা হলো রাসায়নিক পরিপাক। কোথায় পড়ছিলা? পরিপাক অর্ধের মধ্যে কিন্তু আছে, একটা যান্ত্রিক পরিপাক, এটা হলো রাসায়নিক পরিপাক। এখানেও কিন্তু ঠিক এমনটাও ঘটে, এই যে বহিঃ পরিপাকের ক্ষেত্রে। দেখো, আমরা এর আগেও পড়ছিলাম ওই যে ফ্লাজেলা থাকে, এগুলো কি করে? ভাঙতে সহায়তা করে। তার মানে এই ভাঙতে সাহায্য করতেছে, এটাই কি বলতো? মেকানিক্যাল পরিপাক বা যান্ত্রিক পরিপাক। আবার দেখো এখানে ওই যে সিলিন্ড্রনের কি হবে? সংকোচন প্রসারণ হবে না? সিলিন্ড্রনের কি হবে? সংকোচন প্রসারণ হবে। এর মাধ্যমে কি হবে? আমাদের গৃহীত খাদ্যগুলো চূর্ণ বিচূর্ণ হবে। এটা কি যান্ত্রিক পরিপাকের মধ্যেই পড়ে। আবার কেমিক্যাল কোনটা হবে? এই যে নিশ্চিত এনজাইমের মাধ্যমে হবে, এটা হলো আমাদের রাসায়নিক পরিপাক। তো আমরা দেখি কি বলছে এখানে, তাহলে আমরা তো বুঝলামই না। দেখো, কোষের বাইরে অর্থাৎ সিলিন্ড্রনের খাদ্যবস্তুর পরিপাককে বহিঃকোষীয় বা আন্তঃকোষীয়, আন্তঃকোষীয় পরিপাক বলে। খাদ্য সিলিন্ড্রনে পৌঁছার সঙ্গে সঙ্গে মুখছিদ্র কি হয়ে যাবে? বন্ধ হয়ে যায়, এবং অন্তঃত্বকীয় গ্রন্থিগুলো কি হবে? সক্রিয় হয়। কোষগুলো বড় ও দানাদার হয়ে ওঠে, ঠিক আছে? কোষগুলো কি হবে? বড় এবং দানাদার হয়ে ওঠে, ফুলে ফেপে ওঠে, কাজ করবে এখন, ঠিক আছে, ওকে। এবং এনজাইম কি করবে? ক্ষরণ করবে। প্রথমে কি করবে? এনজাইমের প্রভাবে শিকারে কি ঘটবে? মৃত্যু ঘটবে। এবং দেহপ্রাচীরের প্রবল সংকোচন প্রসারণের ফলে কি হবে? শিকারটি ছোট ছোট কণায়, যেটা কি বললাম, মেকানিক্যাল বা যান্ত্রিক পরিপাক, ওকে। এই সময় কি হবে? অন্তঃত্বকীয় কোষের ফ্লাজেলায় সঞ্চিত হয়ে খাদ্যকণাকে এনজাইমের সাথে কি করবে? ভালোভাবে মিশ্রিত করবে। তাহলে যে আমাদের ফ্লাজেলার কাজ কি কি আমরা দেখলাম, তাহলে কি হলো? খাদ্যটা সিলিন্ড্রনে আসলো, আসার পরে কি করবে? সিলিন্ড্রন, এটা সিলিন্ড্রন মনে করো, সিলিন্ড্রনে খাবারটা গেল, এখানে সিলিন্ড্রনে খাবার আসলো, আসার পরে কি হলো? এখানে এই যে আমাদের সিলিন্ড্রনের গহ্বরের মানে প্রাচীর, অন্তঃপ্রাচীরের সংকোচন প্রসারণে কি হলো? এগুলো ভেঙে যাচ্ছে। আবার এখানে কি আছে? ফ্লাজেলা আছে, ফ্লাজেলার কি হচ্ছে? আন্দোলিত হচ্ছে, এর কারণে একটু ভাঙতে সাহায্য করছে, এটা যদি কমলেস করতেছে। আবার কি হচ্ছে? এখানে এই গ্রন্থি সাইডে যে কোষগুলো আছে, এগুলো কি হচ্ছে? ফুলে ফেপে উঠছে, কাজ করবে। তারপরে এগুলো কি করতেছে? কন্টিনিউয়াসলি এনজাইম খনন করতেছে, এনজাইমগুলো এখন তো মিশাতে হবে। মিশানোর কাজটা কি করবে? জিহ্বার মতো কাজ করবে হলে ফ্লাজেলা মিশাবে খাদ্যকণার সাথে আমাদের এনজাইমগুলোকে, তখন কি করবে? পরিপাক শুরু হয়ে যাবে। বুঝতে পারছো? এটাই হলো মেনলি আমাদের বহিঃ পরিপাক। তো গ্রন্থি কোষ থেকে নিঃসৃত এনজাইমের প্রভাবে খাদ্যকণা পরিপাক হতে থাকে। পেপসিন নিঃসৃত হয়ে প্রোটিনকে কি করে? পলিপেপটাইডে পরিণত করে। তবে লিপিড, শর্করা, খাদ্যাংশের কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে? তাহলে পেপসিন নিঃসৃত, পেপসিন কি?
বলবো। আমরা পরিপাক অধ্যায়ে যদি যাই তখন আমরা দেখবো বিভিন্ন ধরনের আমরা এনজাইম সম্পর্কে জানবো। আমাদের পরিপাককারী এনজাইম মেনলি 3 ধরনের হয়ে থাকে। কয় ধরনের? একটা হলো প্রোটিন পরিপাককারী এনজাইম, একটা হলো শর্করা পরিপাককারী এনজাইম, একটা হলো স্নেহজাতীয় খাদ্য পরিপাককারী এনজাইম। এগুলো ডিটেইলস জানবো। তো এখানেও আমি একটু বলতেছি যে প্রোটিন পরিপাকের এনজাইম কোনগুলো, মানে যেগুলো প্রোটিনকে পরিপাক করবে, এদেরকে আমরা ইংলিশে বলি প্রোটিওলাইটিক এনজাইম। তো এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা এনজাইম হলো পেপসিন, আর একটা হলো ট্রিপসিন। পেপসিন এবং দুইটা এখানে কাজ করে, ঠিক আছে। তো পেপসিন হলো তাহলে কি প্রোটিন পরিপাককারী এক ধরনের এনজাইম। এটা প্রোটিনকে কি করবে, পলিপেপটাইডে পরিণত করবে। আমরা জানি পলিপেপটাইড থেকে কি হয়, প্রোটিন হয়। পলিপেপটাইড থেকে প্রোটিন হয়, অ্যামিনো অ্যাসিড থেকে পেপটাইড, পেপটাইড থেকে পলিপেপটাইড, পলিপেপটাইড থেকে প্রোটিন। বুঝতে পারছো? ওকে, এইগুলা ডিটেল জানবো কোষ রসায়নে। ওকে, সব কিছু কোষ রসায়ন আসতেছে না, যাই হোক কোষ রসায়নে শিখবো। তাহলে আমাদের এই যে পেপসিন কি করবে, আমাদের প্রোটিনকে, আমরা যে খাবারটা খেলাম, প্রাণী মানে কি, আমাদের প্রাণী কি দ্বারা গঠিত, প্রোটিন দ্বারা না। এই যে আমরা মানুষ, আমাদের দেখো এই যে মাংস যা আছে সবই তো মাংস, হাড্ডি আর মাংস, তো সবই কি দ্বারা তৈরি, প্রোটিন দ্বারা তৈরি। তো একটা জিনিস প্রাণী যখন খাইবে প্রোটিনকে পরিপাক করতে হবে না, অধিকাংশ প্রোটিন থাকে। তো প্রোটিনকে পরিপাককারী এনজাইম, প্রাইমারি এনজাইম কি বলতো, পেপসিন। মানুষের ক্ষেত্রে এটা থাকে কোথায়, পাকস্থলীতে। কোথায়? পাকস্থলীতে থাকে মানুষের ক্ষেত্রে এটা। ওকে, তাহলে পেপসিন কি করবে, পলিপেপটাইডে পরিণত করবে। তো পলিপেপটাইড কি সরল উপাদান? না। প্রোটিনের সরল উপাদান কি বলতো? না। প্রোটিন পরিপাক হয়ে তৈরি করা হলো অ্যামিনো অ্যাসিড। এটা জানো না তোমরা? এর আগে তো তোমাদের মানে কোষ অধ্যায়ে পড়েছে না, অ্যামিনো অ্যাসিডগুলো যুক্ত হয়ে কি তৈরি করে, প্রোটিন। তাহলে প্রোটিন থেকে কি হয় বলতো, অ্যামিনো অ্যাসিড। তারপরে দেখো আমাদের লিপিড যেটা আছে, মানে স্নেহজাতীয়, এটা থেকে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। হ্যাঁ, ওগুলো তো ডিটেলস আছে ওখানে। তাহলে প্রোটিন, অ্যামিনো অ্যাসিড হবে, লিপিড থেকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। শর্করা থেকে কি তৈরি হবে, শর্করা বা কার্বোহাইড্রেট কি হবে, গ্লুকোজ, ফ্রুক্টোজ। শর্করা থেকে গ্লুকোজ, ফ্রুক্টোজ এগুলো তৈরি হবে, ঠিক আছে। ওকে, হয়ে গেল। তাহলে প্রোটিন থেকে অ্যামিনো অ্যাসিড হয়, কি হয়, লিপিড থেকে কি হয়, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। আর শর্করা থেকে কি হবে বলতো, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। এগুলো হলো সরল উপাদান, অর্থাৎ আমরা যে খাবারগুলো খাই, আমরা খাই, যারাই খাই, এগুলো তো মনে করো দেহে শোষিত হতে পারে না। শোষিত হওয়ার জন্য পরিপাক দরকার। পরিপাক কি তৈরি করবে, এই ক্ষুদ্র ক্ষুদ্র উপাদানগুলো তৈরি করবে। বুঝতে পারছো? ওকে, তাহলে পরিপাকিত সরল উপাদান হলো এগুলা। তা আমাদের হাইড্রার ক্ষেত্রেও কি, হাইড্রা যেহেতু মনে করো বিভিন্ন ধরনের খাবার খায়, বিভিন্ন ধরনের বলতে আমিষ জাতীয় খাবারই খায়, বাট ওর দেহে তো সবকিছু থাকে নাকি, মাংসাশী বলতে মাংসের মধ্যে তো সবই থাকে, কম বেশি থাকে, তো সবগুলাই তো কি পরিপাকের দরকার হয় কিনা, তো এইগুলা তৈরি হবে। তাহলে এখানে দেখলাম আমিষকে পরিপাক করলে কে, প্রথমে ট্রিপসিন, ট্রিপসিন থেকে কি করলো, পলিপেপটাইড। তো পলিপেপটাইড কি সরল উপাদান? প্রোটিনের সরল উপাদান কি বলতো, অ্যামিনো অ্যাসিড। তাহলে অ্যামিনো অ্যাসিড পরিণত করতে হবে কিনা, তার মানে তাকে আরো পরিপাক হতে হবে। ওকে, এখন দেখো পরিপাক করে, তবে লিপিড, শর্করা খাদ্যাংশে কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে কি বুঝলাম, তাহলে বহি পরিপাকে শুধুমাত্র প্রোটিনের পরিপাক হয়, বহি পরিপাকে শুধুমাত্র প্রোটিনের পরিপাক হয়। এটা কিন্তু এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বহি পরিপাকে শুধুমাত্র কার পরিপাক হয়, প্রোটিনের। আগামীকাল ধরবো, ঠিক আছে, আগামীকাল নাই তো, তার পরের দিন ধরবো। দেখো একটা কি বলতো, অন্তঃকোষীয় পরিপাক, তার মানে ভেতরে যেটা পরিপাক হবে। তা ইন্ট্রাসেলুলার ডাইজেশন, দেখো দেহের সংকোচন প্রসারণের ফলে খাদ্য আরো ক্ষুদ্র কণায় পরিণত হয়। তার সংকোচন প্রসারণের কারণে খাদ্য আরো ক্ষুদ্র কণায় পরিণত হয়। তখন পেশি আবরণীর ক্ষণপদীয় কোষগুলো, যাকে বলছিলাম ক্ষণপদ সৃষ্টি করার মাধ্যমে কি করে, ক্ষণপদ সৃষ্টি করে থাকে, গলদকরণ করবে। কোষগুলো ক্ষণপদ বের করে কিছু খাদ্য কণা সামান্য তরল পদার্থের সঙ্গে কোষীয় ভক্ষণ প্রক্রিয়া কি করবে, মানে গ্রহণ করবে, গলদকরণ করবে। মানে এটাকে কি বলা হয়, ফ্যাগোসাইটোসিস। আমরা জানি কোষের ভেতরে কোনো কিছুকে, মানে কঠিন জিনিসকে নেওয়াকে কি বলা হয়, ফ্যাগোসাইটোসিস। যে একটা কোষ মনে করো বাইরে থেকে কোনো কঠিন জিনিস নিল ভিতরে, তার ভিতরে
এটাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। আর তরল জিনিসে তাকে কি বলা হয়? পিনোসাইটোসিস। তো এখানে দুইটাই ঘটবে। দেখো কি বললো যে একটা ক্ষণপদীয় কোষ আছে এখানে, মনে করো একটা কোষ আছে, এটা কোষ, এটা ক্ষণপদ। তাহলে এর মধ্যে কি নিল? আমাদের খাবার নিবে, শুকনো খাবার নিতে পারবে? তাহলে খাবারের সাথে কি আছে বলো তো? তার মধ্যে পানিও আছে, তাই না? তাহলে এর মধ্যে এই মনে করো শুকনো খাবারটা আছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া, সাথে তরলটা আছে পিনোসাইটোসিস প্রক্রিয়া, ঠিক আছে? ফ্যাগোসাইটোসিস প্লাস পিনোসাইটোসিস। ওকে ওকে, তাহলে দেখো ফলে কোষের ভেতর খাদ্য গহ্বর গড়ে যায়, তাই না? খাদ্যগুলো এক জায়গায় যা জমা হবে একটা গহ্বরের মধ্যে তৈরি হবে। খাদ্যকণা তখন কোষের অভ্যন্তরে খাদ্য গহ্বরে সাইটোপ্লাজম থেকে নিঃসৃত এনজাইমের সাহায্যে কি করবে? পরিপাক হয়। অর্থাৎ ভেতরে যে খাবারগুলো গেল একটা গহ্বরে, খাদ্য গহ্বর তৈরি করলো, আর যে কোষের ভেতরে গেলো, কোষের ভেতরে এনজাইম আছে না সাইটোপ্লাজমে, ওইগুলোর মাধ্যমে কি হবে? পরিপাক হয়ে যাবে। ওকে, তাহলে খাদ্য গহ্বরে প্রথমে সাইটোপ্লাজম থেকে কি অ্যাসিড খরিতে হয়। কি খরিতে হবে? এগুলো ধাপে ধাপে হয়। প্রথমে খরিতে হবে অ্যাসিড। পরিপাকের ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে পিএস এর একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রভাব আছে। পিএস মানে কি? পাওয়ার অফ হাইড্রোজেন বা পোটেনশিয়াল অফ হাইড্রোজেন। অর্থাৎ মানে কি, এটা অ্যাসিড না কার্ডিও, এটা ডিপেন্ড করে। তো এটা যে আমাদের এই যে রাসায়নিক অবস্থাটা, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো প্রথমে যখন খাবারটা গেল আমাদের কোথায়? এই সাইটোপ্লাজমে প্রবেশ করলো, কোষীয় গহ্বরে প্রবেশ করলো, তখন কি করবে? এই যে এখানে অ্যাসিড খরিতে হবে। কি খরিতে হবে? অ্যাসিড খরিতে হলে খাবারটা কি হবে? অম্লীয় হবে। আচ্ছা, অম্লীয় করলো। দেন পরবর্তী অম্লীয় করার পরে আবার কি করতে হবে? ক্ষারীয় রস করতে হবে, যেটা কি করবে? ক্ষারীয় করবে, ঠিক আছে? তাহলে ক্ষারীয় রস করণ করার মাধ্যমে কি করবে? ক্ষারীয় করবে। ওকে, এরপরে কি করবে? সাইটোপ্লাজমে বিভিন্ন ধরনের এনজাইম নিঃসৃত হবে। কি হবে? এনজাইম নিঃসৃত হবে। ওকে, এই এনজাইমগুলো কি কি? প্রথমে আমাদের প্রধান উপাদানটা কি ছিল বলো তো? প্রোটিন। যদি আমিষ জাতীয় খাবার খাবে তার মানে ম্যাক্সিমাম উপাদান হলো আমিষ, প্রোটিন। এর আগে দেখলাম যে আমাদের বহিঃকোষীয় পরিপাক ছিল পেপসিন, ওটা কিসে পরিণত করছে? পলিপেপটাইড। এখন ওই পলিপেপটাইড থেকে কি তৈরি করতে হবে? সল পেপটাইড তৈরি করতে হবে, তাই না? পেপটাইড এবং অ্যামিনো অ্যাসিড তৈরি করতে হবে। এখন এই ট্রিপসিন আমিষ জাতীয় খাদ্যকে অ্যামিনো অ্যাসিডে পরিণত করে, একদম সরল করে ফেলে। তাহলে বাকি যা থাকে সবগুলোকে কি করবে? সরল উপাদান অ্যামিনো অ্যাসিডে পরিণত করে। ওকে, এখন দেখো এখানে কি আছে ভেতরে, দেখো লাইপেজ স্নেহ জাতীয় খাদ্য কি করবে? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। তাহলে লাইপেজ কি বলতো? স্নেহ জাতীয় খাদ্য পরিপাককারী এনজাইম। লাইপেজ হলো স্নেহ জাতীয় খাদ্য পরিপাককারী এনজাইম। ওকে, এটা কি করবে? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করবে। একটু আগে দেখলাম না যে চর্বি থেকে কি হয়? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। আর অ্যামাইলেজ হলো আমাদের শর্করা জাতীয় খাদ্য পরিপাককারী এনজাইম বা অ্যামাইলোলাইটিক এনজাইম বলি আমরা, ঠিক আছে? এটা কি করবে? শর্করাকে গ্লুকোজে পরিণত করে। শর্করা দেখলাম কি আমাদের সরল উপাদান ছিল গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, তো এখানে গ্লুকোজে পরিণত করবে। ওকে, ফ্রুক্টোজও করতে পারে। খাদ্য গহ্বরে খাদ্য সম্পূর্ণরূপে কি হবে? পরিপাক। আর দেশে তাতে কোনো পরিপাক হওয়ার না, অন্তত গেছে মানে এখানে সম্পূর্ণরূপে পরিপাক হয়ে গেল। এখন একটা কথা আছে, দেখো আমিষ, স্নেহ এবং কিছু শর্করা জাতীয় খাদ্য পরিপাক করতে পারে, কিন্তু শ্বেতসার জাতীয় খাদ্য পরিপাক করতে পারে না। কথা শুনে মনে হচ্ছে একই না? শ্বেতসার তো শর্করা, এটা বলতেছি। তাহলে দেখো পরিপাকের এ পর্যায়টি কোষের ভেতরে ঘটে বলে একে কি বলা হয়? অন্তঃকোষীয় পরিপাক। কথাগুলো বললাম আমরা, এখানে শর্করা জাতীয় খাদ্য কিছু পরিপাক করতে পারে, কিন্তু স্নেহ জাতীয় খাদ্য মানে শ্বেতসার জাতীয় খাদ্য পরিপাক করতে পারে না। শ্বেতসার মানে কি? শ্বেত মানে কি? শ্বেতসার মানে কি জানো? সাদা চিনি। শ্বেতসার মানে হলো চিনি, যেটা আমরা চিনি খাই না, সুগার যেটা খাই না, ওটাই হলো চিনি। ওই শ্বেতসারটা অর্থাৎ সাদা চিনিকে হাইড্রা পরিপাক করতে পারে না। তার মানে এই যে সাদা চিনি বা সুক্রোজ, এটাও কি? এটা এক ধরনের শর্করা। এটা হলো কি? শর্করার একটা পার্ট, বুঝছো? তাই বললাম না এখানে এই মানে শর্করাকে মানে কি বললাম এখানে? কিছু শর্করাকে পরিপাক করতে পারে, সব না তো। এর মধ্যে একটা কি বলতো? শ্বেতসার, যেটাকে পরিপাক করতে পারে। তো এমসিকিউতে এটা বারবার আসে, অনেক আসে, যে হাইড্রা নিচের কোন খাবারটি পরিপাক করতে পারে না? শ্বেতসার, শর্করা, আমিষ, এগুলো থাকবে। অ্যান্সার হবে শ্বেতসার। ওকে, এটা অনেক কনফিউশন হয়, মানে শ্বেতসার আর শর্করা না বোঝার কারণে অনেক সময় কনফিউশন হয়ে যায়, যেমন হয়তো হয় বা হয় না, এরকম একটা হয়ে যায়, এটা মনে রাখতে হবে।
তাহলে কি বুঝলাম আমরা এখানে? পরিপাক হলো আমাদের দুই ধরনের, একটা অন্তঃকোষীয়, একটা হলো বহিঃকোষীয়। অন্তঃকোষীয়, বহিঃকোষীয়। তার প্রথম হলো কি? বহিঃকোষীয়। বহিঃকোষীয় কিভাবে? খাদ্য গলদকরণ করলো, সিলিন্ড্রনে আসলো, সিলিন্ড্রনের অন্তঃপ্রাচীরের সংকোচন প্রসারণের কারণে এগুলো ছোট ছোট কণায় পরিণত হবে, যার কারণে সারফেস এরিয়া বেড়ে যাবে। এবং পাশাপাশি আরো একটা গৌণ ভূমিকা রাখে ফ্লাজেলা, যেটা কি করবে? আমাদের ভাঙতে সহায়তা করে। দেন তারপরে কি হবে? আমাদের এই যে অন্তঃত্বকের কোষগুলো কি হবে? স্ফীত হবে, এবং সেখান থেকে কি হবে? এনজাইম তৈরি হবে। এনজাইমের প্রভাবে, এনজাইমগুলোর প্রভাবে এটা কি হবে? পরিপাক হবে। তবে এই যে এনজাইমটাকে এই খাদ্যের সাথে মিশাতে সহায়তা করবে কে? ফ্লাজেলা। যতটুকু পরিপাক হলো হবে। তবে এখন মেইন কথা হলো এখানে শুধুমাত্র আমিষ জাতীয় খাদ্যের পরিপাক হবে, সেটা কি করবে? পেপসিন কি করবে? পলিপেপটাইডে পরিণত করবে। দেন এটা যাবে কোথায়? আমাদের কোষের মধ্যে যাবে। ওই যে ক্ষণপদীয় কোষগুলো কি করবে? ক্ষণপদের মাধ্যমে এগুলা খাবারগুলোকে গ্রহণ করে কোষের সাইটোপ্লাজমে নিবে এবং খাদ্য গহ্বর তৈরি করবে। দেন খাদ্য গহ্বরে যখন গেল তখন কি ঘটে? ওখানে প্রথমে কি করবে বলতো? প্রথমে অ্যাসিড ক্ষরিত হবে। অ্যাসিড ক্ষরিত হয়ে খাদ্যটা কি হবে? অম্লীয় হবে। দেন তারপরে কি হবে? ক্ষারীয় ক্ষরণ করবে। ক্ষারীয় রস ক্ষরিত হবে, অর্থাৎ ক্ষার ক্ষরিত হবে। দেন কি হবে? ক্ষারীয় পরিবেশ সৃষ্টি হবে। তখন সেই অবস্থায় আমাদের বিভিন্ন ধরনের এনজাইম ক্ষরিত হবে, ট্রিপসিন, লাইপেজ, অ্যামাইলেটিক অ্যামাইলেজ। কথা হলো এই এনজাইমগুলো মেনলি আমাদের ক্ষারীয় পরিবেশে কাজ করে, এই জন্য ক্ষার ক্ষরিত হতে হয়, খাদ্যটাকে ক্ষারিত হতে হয়। বুঝতে পারছো? আমরা দেখবো মানুষের ক্ষেত্রে ট্রিপসিনটা কোথা থেকে আসে বলতো? অগ্নাশয় থেকে। কোথা থেকে? অগ্নাশয়। সেখানে পিএস হলো প্রায় 8 পয়েন্ট সামথিং, 7.8 থেকে 8.1, হ্যাঁ সামথিং, মানে 8-এর মতো আর কি, মানে ক্ষারীয় পরিবেশে আর কি। ঠিক আছে? তো এই যে এগুলো আমরা একটু মনে রাখতে হবে। এগুলো মানে ক্ষারীয় হওয়ার কারণ হলো ক্ষারীয় ছাড়া এগুলো পরিপাক হতে পারে না। তো এগুলোই ছিল আমাদের অন্তঃকোষীয় পরিপাক এবং বহিঃকোষীয় পরিপাক। তো এখানে আরেকটা জিনিস দেখলাম, এখানে শর্করা জাতীয় খাদ্য কিছু পরিমাণ পরিপাক হয়, তবে শ্বেতসার পরিপাক হয় না, বাকি সবই পরিপাক হয়। ওকে, ঠিক আছে। এবং খাদ্যের সম্পূর্ণ পরিপাক ঘটে অন্তঃত্বকীয় পরিপাকে এসে। ক্লিয়ার? বলতে পারবো এমনি? ঠিক আছে। পরের দিন জানো। তার মানে তো এখন মুখস্থর মধ্যে হচ্ছে, বাসায় কি 10 মিনিট দেখলে হবে না? তাহলে ঠিক আছে। তাহলে দেখো এখন বহিঃকোষীয় এবং আরো বলতে হবে এগুলো পার্থক্য, কতবার বললাম। তো এগুলো একটু এখন দেখে নিবা বাসায়, ঠিক আছে? এখন দেখো পরিশোষণ এবং আত্তীকরণ এবং বর্জন। পরিশোষণ বলতে এই যে খাবারটা কি হলো? পরিপাক হলো, শোষণ উপযোগী হলো, এটা দেহে ব্যবহার উপযোগী সরল উপাদানে হলো, অ্যামাইনো অ্যাসিড হলো, গ্লুকোজ হলো, আবার কি হলো? ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল হলো। তাহলে এগুলো কি গ্রহণ করতে হবে না? শোষণ করতে হবে না? তাহলে কি হবে? এই খাদ্য পরিপাকিত সারাংশ সাইটোপ্লাজমে পরিশোষিত হয়ে ব্যাপন প্রক্রিয়া প্রাণীর বিভিন্ন কোষে বাহিত হবে, এবং অপাচ্য অংশটা কি হবে? হ্যাঁ, তার দেহ প্রাচীরের সংকোচন প্রসারণ এবং প্লাজেলার সঞ্চালনের ফলে মুখচিত্র দিয়ে বাইরে বেরিয়ে যাবে। ঠিক আছে? এবং কোষে যখন যাবে তখন আত্তীকরণ ঘটবে। কি হবে? আমাদের শ্বসন পরিকার মাধ্যমে এটি তৈরি করবে। ওকে, এটা আর কিছু নেই। এখন যে টপিকটা সেটা হলো কি বলতো? হাইড্রার চলন বা লোকোমোশন অফ হাইড্রা। এখন কথা হলো এটার মধ্যে একটা জিনিস আছে, এটা বলি নাকি? এই যে লোকোমোশন কেন বললাম? লোকোমোশন আমরা জানি কি চলন মানে কি? মুভমেন্ট বলতে, মুভমেন্ট, মুভ, এমও বানান বলে দিলাম। মুভমেন্ট মানে কি? তাহলে এখানে মুভমেন্ট ব্যবহার করা যাইতো কিনা? হাইড্রার চলন মুভমেন্ট যাইতো না, এখানে যাবে না। তাহলে মুভমেন্ট আর এখানে হলো লোকোমোশন, দুইটার মধ্যে কি আছে? পার্থক্য আছে? পার্থক্য আছে। মুভমেন্ট মানে হলো নড়াচড়া করা, শুধুমাত্র হাত পা, মানে অবস্থান ঠিক রেখে নাড়াচড়া করা। মানে তুমি এখন টেবিলে এখানে নির্দিষ্ট একটা চেয়ারে বসে আছো, হাত পা নাড়াচড়া করো, এটা হলো মুভমেন্ট। আর লোকোমোশন হলো তোমার অবস্থানের পরিবর্তন করা, এটা এক ধরনের গতি যার মাধ্যমে তোমার অবস্থানের পরিবর্তন ঘটবে। তো এখানে আমরা যেটা পড়বে সেটা হলো হাইড্রার অবস্থানের পরিবর্তন। হাইড্রা এক জায়গা থেকে অন্য জায়গায় কীভাবে যাচ্ছে, সো এটা কি মুভমেন্ট ব্যবহার করা যাবে? লোকোমোশন, এই জন্য এখানে লোকোমোশন। ওকে, তাহলে এখানে কি কি আছে বলো তো? খাদ্য সংগ্রহ, আত্মরক্ষা, উদ্দীপনায় সাড়া দেওয়া। তাহলে খাদ্য সংগ্রহ, আত্মরক্ষা, উদ্দীপনায় সাড়া দেওয়া, প্রজনন ইত্যাদি প্রয়োজনে প্রাণীরা যখন এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় তখন তাকে কি বলা হয়? চলন বলা হয়। ওকে, তাহলে এক স্থান থেকে অন্য স্থানে, কিন্তু চলনের সাথে সম্পর্কে এক জায়গা থেকে অন্য জায়গায়, স্থানে কিন্তু পরিবর্তন। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। ওকে, তারপরে দেখো হাইড্রা অধিকাংশ সময় পানিতে নিমজ্জিত বস্তুর সাথে পাদচাকতি দিয়ে
লেগে থাকলেও খাদ্য সংগ্রহ, আত্মরক্ষা, জনন, স্পর্শ ইত্যাদি উদ্দীপনার কারণে কি হবে? তাহলে কি হলো, মোস্ট অফ দ্য টাইমে সে স্থির থাকে। তবে এই যে কিছু আমাদের বিশেষ কারণে এগুলো কি হবে? স্থানান্তরিত হবে। তা এই চলনের সময় হাইড্রা সুনির্দিষ্ট কিছু কি বলতো? চলনের জন্য সুনির্দিষ্ট কোনো অঙ্গ নাই আমাদের, যেমন পা আছে মানে ওইভাবে এরকম নাই, সুনির্দিষ্ট অঙ্গ নাই। চলন মূলত এপিডার্মিসের পেশি আবরণী কোষ এবং গ্যাস্ট্রোডার্মিসের পুষ্টি পেশি কোষের পেশির লেজ এবং প্রবর্ধকের মায়োনিমের সংকোচন প্রসারণের মাধ্যমে ঘটে। এগুলো জানতে হবে, এগুলো জানো গঠনগুলো, এগুলো মেন ফ্যাক্ট না, মেন ফ্যাক্টগুলো নিচেগুলো পড়তে হবে। তবে কোষিকা এবং নেমাটোসিস্ট গ্রন্থি কোষ এবং পাদশক্তি চলনে ভূমিকা পালন করে। এই যে বললাম এখানে যে অন্তর্ত্বক এবং বহির্ত্বক এর যে মেন বড় কোষগুলো কি? পেশি আবরণী কোষ বা পিষ্টি কোষ, অর্থাৎ এগুলা সংকোচন প্রসারণের কারণে কি হবে? চলন ঘটে আর কি। মনে করো যে এটা যেদিকে বেঁকে গেল, মনে করো হাইড্রা ছিল, হাইড্রা এই দিকে বেঁকে গেল, এরকম হলো ঘটনা, ঠিক আছে? যে কোষিকা দিলাম, এটা পাদশক্তি, তাহলে এর দিকে বেঁকে গেছে না, বাম দিকে বেঁকে গেছে, তার মানে কি এই সাইডে কি হয়েছে বলতো? এদিকে সংকোচন হয়েছে, তাই না? এইদিকে কি হয়েছে? প্রসারিত হচ্ছে। তাহলে এইগুলা সংকোচন প্রসারণের কারণে কি হবে? হাইড্রার মুভমেন্ট ঘটবে। তো আমরা দেখবো যে এগুলার সংকোচন প্রসারণ কিভাবে প্রভাব ফেলে। তো কোনো কারণে হাইড্রা উদ্দীপ্ত হলে সেই উত্তেজনা সংবেদী কোষ দ্বারা গৃহীত হয়ে স্নায়ু কোষে পৌঁছে। এটা তো সবার ক্ষেত্রেই। তাই উত্তেজনাটা স্নায়ু কোষের মাধ্যমে প্রবাহিত হয়ে সংবেদী কোষের মাধ্যমে প্রবাহিত হয়ে স্নায়ু কোষে পৌঁছে, এবং স্নায়ু কোষের স্নায়ুসূত্র পথে উদ্দীপনা পেশি আবরণী কোষের পেশিলেদের মায়োনিমে পৌঁছালে সেটা কি হবে? সংকুচিত হয়, এবং ফলে কি হবে? হাইড্রা খাটো এবং মোটা হয়। ওকে, এবং প্রসারিত হলে কি হবে? লম্বা এবং চিকন হবে, স্বাভাবিক বিষয়। তো এগুলো কথাই, এগুলো বিভিন্ন মাধ্যমে কি হবে? হাইড্রা চলন হয়। মেন কথায় আমরা যাই এখন। ওকে, তার মানে যেটা আমি বললাম নিচে আছে যে এক পাশে পেশি আবরণী কোষ যদি প্রসারণ ঘটে, অপর পাশে কি হবে? সংকোচন ঘটবে। ওকে, এখন দেখো হাইড্রাতে বিভিন্ন ধরনের চলন দেখা যায়, এইগুলোর নামগুলো আগে মুখস্থ করতে হবে। হাইড্রার মধ্যে কী কী ধরনের চলন দেখা যায় নামগুলো আগে মুখস্থ করতে হবে। নিচে দেওয়া হলো, প্রথমে দেখো একটা লুপিং বা কি বলতো হামাগুড়ি, লুপিং বা হামাগুড়ি। 2 নম্বরে কি আছে? সমার সোল্ডিং বা ডিগবাজি। অপর নামগুলো মুখস্থ রাখতে হবে। তার লুপিং বা হামাগুড়ি, লুপিং বা বলো আমার সাথে, লুপিং বা হামাগুড়ি। তারপরে কি বলতো? সমার সোল্ডিং বা ডিগবাজি। তারপরটা কি বলতো? গ্লাইডিং, গ্লাইডিং বা অ্যামিবয়েড চলন, গ্লাইডিং বা অ্যামিবয়েড চলন 3 নম্বরে গেল। 4 নম্বরে কি বলতো? 4 নম্বরে কি বলতো? ভাষা বা ফ্লোটিং। 5 নম্বর হলো সাঁতার বা সুইমিং, সাঁতার বলে সুইমিং বলতে পারলাই। তারপরে আবার কি হলো বলতো? হামাগুড়ি। এখন কথা হলো এখানে একটা ঝামেলা আছে। হ্যাঁ হ্যাঁ, এটা তোমারটা কি নতুন বই? হ্যাঁ, এটা আমি দিয়েছি আর কি। তো এই যে এটা আগে একটু ঝামেলা ছিল, তখন এটা ওকে বলা হয়তো কি বলতো, তখন এই যে মানে হেস্টান্ডে হামাগুড়ি দিছে, হ্যাঁ তখন শুধুমাত্র লুপিং বলা হতো এখানে, ঠিক আছে? মানে হামাগুড়ি বলা হয়তো, তবে এটাকে প্রাধান্য দেওয়া হয়তো আর কি। আর এটা লেসিং প্যাটার্ন তো এটা দিত না আর কি, বুঝছো? এখানে কিছু আছে নাই, তার হেসরানো এটা, ঠিক আছে? ওকে, তারপরে কি বলতো? হাঁটা আছে। তারপরে যে সংকোচন প্রসারণ, একটা হলো ডুবা। তাহলে কয়টা আছে তোমাদের বই? কয়টা আছে? 10টা আছে, 9টা আছে? আমার 8টা। হ্যাঁ, কত সালের বই? কি নাই তো নাই কি ওই যে ডুবা, লেই না ডুবা তো একটা ব্যাপার না, এগুলো প্রশ্ন দিবে না, বারবার চেঞ্জ হয়তো। যাই হোক, যে অপশনগুলো একটু দেখে রাখবা, ঠিক আছে? যে নামগুলো কি বলবে না, যে কয়টি ভাতটা কিছু সার থাকতে পারে, লিখতে পারে কয়টি। তাই তো মনে করে এক একজনের বই এক একটা থাকতে পারে, হ্যাঁ থাকতে পারে। তো এই যে অপশনগুলো দেখবা, যে নামগুলো ঠিক আছে কিনা, ঠিক আছে? নামগুলো একটু লিখে নিবা। তো এখন আমরা এই পদ্ধতিগুলো জানতে হবে, কোন পদ্ধতিতে আসলে কীভাবে চলনটা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। ক নাম্বার লিখতে হয়, গ নাম্বারও লিখতে হয়। প্রথমটা হলো লুপিং। লুপিং মানে লুপ তৈরি করতে হবে, লুপ। ওই যে শুভকার চলন আর কোনো একটা, ওই গত ক্লাসে দেখালাম না, যে এটা কি মনে করো, এই যে এরকম আছে, গেল, ঠিক আছে? তাহলে আমি দেখো এখানে আবার এরকম ছিল মনে করো, আমি একটু কী করলাম? লুপ তৈরি করলাম, করে আবার কী করলাম?
এটাও সামনে গেলাম, আবার এটা পিছনে টেনে গেলাম। মানে একবার এই পাশে লুপ তৈরি হবে এক পাশে না, একবারে দাও। এই যে এটা এটা ফিক্স। লুপটা তো নিচ পাশেই তৈরি হবে। কোনটা? লুপটা এই যে মনে করো এরকম, মনে করো সাপোজ এরকম ছিল, এরকম আমি দিলাম, এটা বসাইলাম, তারপরে এই যে নিলাম, টান নিলাম, হ্যাঁ, আবার আবার নিয়ে এই যে নিলাম, আবার টান নিয়ে গেলাম শিপটা, ঠিক আছে? একদিকে হচ্ছে গর্ত। লুপ মানে বোঝো না, লুপ মানে এটাই। লুপ মানে গর্ত বলতে ওইরকম ভাঁজ আর কি, ঠিক আছে? এই দেখো এই যে এরকম লুপ, এই যে কি শব্দের বাংলা বলা যায় না, বুঝছো? কিছু কিছু শব্দ বাংলা বলে বোঝা যায় না, বুঝছো? এটা এটা এমন একটা, মানে এমন ইংলিশ বলতে বলে এমন একটা অবস্থা হয়ে যায় যেটা বাংলা মনে থাকে না। পেটে এসে মুখে এসে। হ্যাঁ, না বাংলা ওটা বলাই যায় না যে নাই, ওটা বাংলা নাই, এরকম একটা অবস্থা। ইংরেজরা কি করে গেছে? দেখো দ্য লুপিং বা হামাগুড়ি। দেখো লম্বা দূরত্ব অতিক্রমের সময় হাইড্রা লুপিং চলনের আশ্রয় নেয়। এই যে এই লাইনগুলো কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট, এমসিকিউ আসবে। লম্বা চলন অতিক্রম করার সময় হাইড্রার কোন চলন দেখা যায়? লুপিং, ঠিক আছে? লুপিং দেখা যায়, এটা মনে রাখতে হবে। অপশনে আছে হামাগুড়ি। দিবে না, লুপিং দিবে। ঠিক আছে, লুপিং হামাগুড়ি দিলে ওটাই আনসার রাইট। ওই এখানে ওই হামাগুড়ি দিবে না, এটাই ওটাই আনদেস ইম্পর্টেন্ট টপিক। তার লুপিং, ঠিক আছে, ওকে। এ পরীক্ষার শুরুতে এটা তো বলছি না যে বস্তু বিষয়টা নাকি। আচ্ছা এখানে দেখো, এই যে প্রথমে তার ফাজু শক্তি কি বলতো? ফিক্সড। ভূমিতে মনে করো যে কোনো একটা জায়গায় কি বলতো? ফিক্সড। দেন তারপরে কি করলো, এই যে কোষিকার পাটটা বাকি সামনের দিকে নিয়ে আসলো, নিয়ে এসে এখানে অ্যাটাচ করলো। কি করলো? মনে করো ভূমিতে মানে মাধ্যমে কোনো একটা জায়গায় কি করলো, এটা বসাইলো। এখানে আমরা জানি কোষে কি থাকে? মিউকাস ক্ষরণ কাজে গ্রন্থি থাকে না? গ্রন্থি কোষ থাকে কিনা? তো গ্রন্থি কোষে আঠা দ্বারা ক্ষরণ করে এটা আটকাবে, বিকজ তো পিছিল করে। ঠিক আছে? না এটা বিভিন্ন ধরনের গ্রন্থি কোষ থেকে আঠা জাতীয় খাবার খরচ হবে আর কি। তার এটা কি হবে মনে করো, কি করবে বলো তো? আটকে দিবে। তারপরে মনে করো এই যে পাদশক্তিটা কি করবে? খুলে দিবে না, খুলে দিবে না, এটা এখান থেকে খুলবে, মানে এটা কি সামনের দিকে যাবে, খুলে সামনে যাবে, ধীরে ধীরে কি সামনে আসলো, এখানে কি লুপটা ছোট আসলো, তাই না? দেখো তাহলে এই যে এখান থেকে এখানে আসলো, মানে কি জায়গাটা কি অনেকটুকু আসলো না? তারপরে এটা আবার খুলে দিল, আবার খারাপ হলো, আবার কি করবে এইটা, হ্যাঁ এই পাশেরটা রে, আর তারপর আবার এটা কি যে কোষিক এটা খুলে দিবে, পরে আবার লুপ তৈরি করবে, আবার এটা পুনরাবৃত্তি হবে, ঠিক আছে? আবার বসিকা ছেড়ে দিবে। এইটা পুরো বারবার পুনরাবৃত্তির মাধ্যমে কি করবে? সে দ্রুত করবে, ঠিক আছে? এটা বুঝতে পারছো কি? তো এই যে এই চলনের মাধ্যমে সে কি করবে? তার দেহের দৈর্ঘ্যের অর্ধেক দূরত্ব কি করবে? অতিক্রম করবে। প্রতি চলনে প্রতিবার লুপ তৈরি করার মাধ্যমে সে তার দেহের অর্ধেক দূরত্ব অতিক্রম করবে, ঠিক আছে? মানে অর্ধেক দূরত্ব, বুঝতে পারছো? তো এই যে এটা কি বলা হয়, অনেকটা কি বলা হয় বলো তো? লুপিংকে বলা হয় জোকা চলন বা শুয়োপোকা চলন। শুয়োপোকা বা শুয়োপোকা চলন বলা হয় থাকে। ওই যে পোকাটা দেখালাম এভাবে চলে না, ওই যে দেখছো কি না, ওই যে পাট ক্ষেতের মধ্যে দেখা যায় আর কি, বিশেষ করে দেখা যায় একটা পোকা, তো ওইগুলো আর কি। দেখো এই পদ্ধতিতে প্রতিবার চলনের সময় একটি করে লুপ তৈরি হয়, কটি করে? এবং হাইড্রা তার দেহের অর্ধেক অতিক্রম করবে। তাই এগুলো পড়ে নিবা, এগুলো পড়ে আসছে না। একটা এখানে একটা জিনিস আমার কাছে অকট লাগে আর কি, ভুল লিখছে মনে হয়, মানে ভুল বলতে লেখার মধ্যে মনে হয় আমার কাছে রাইট মনে হয় না, দেখা যাচ্ছে। দেখো সমারসল্টিং বা ডিগবাজি। তো ডিগবাজি এটা হলো মনে করো দেখা যাচ্ছে একটা ডিগবাজি যারা দেয়, আর একটা ফালতু টাইপের একটা এরকম একটা যে ব্যক্তিত্ববোধহীন বা এরকম মনে হয় আর কি, ডিগবাজি দিচ্ছে যে কোনো ময়দানে রাইট কানের মতো ডিগবাজিতে যার তার ঘর ঢুকে যাবে, অনেকগুলো টিকটকার দেখছি রাস্তাঘাটে এরকম ডিগবাজি দেয়। তার মানে ওরা কি খুবই চঞ্চল না? ডিগবাজি দিচ্ছে মানে খুবই চঞ্চল, খুবই দ্রুত গতি সম্পন্ন, এরকম বলতে পারো। তো যাই হোক, এই যে তাহলে ডিগবাজির মাধ্যমে কি হবে? খুবই দ্রুত চলন হয়, অর্থাৎ এটা হলো সব থেকে দ্রুত চলন প্রক্রিয়া এটার। অর্থাৎ খুবই মানে কম দূরত্বের পথ যেতে, তুমি যদি মনে করো তোমাকে বলি দৌড় দাও, দৌড় দিয়ে তুমি এখানে যেতে পারবা? দৌড় দিয়ে মনে করো বাজার যেতে পারবা? হাঁপায় যাবে। কিন্তু তো তুমি লং টার্মে জিততে গেলে, যেমন আমাদের কি গুলো হয় ম্যারাথন দৌড়গুলা, লং টার্মে জিততে গেলে কি আস্তে যাইতে হয়। কেউ যদি মনে করো দৌড় দেয় শুরুতেই পারবে? লং টার্মে আস্তে যাইতে হয়। আর শর্ট টার্ম অল্প দূরত্ব, যেমন কি যে 100 মিটার দৌড়, 100 মিটার দৌড়, 100 মিটার না, ও মনে করো হ্যাঁ। তো এই যে ছোট ছোট অল্প দৌড়গুলো, এগুলো কি করতে হবে? জোরে দিতে হবে না, আস্তে জোরে দিলে কি পারবা? তার মানে এই 100 মিটারে অতটা কেউ কি হাঁপিয়ে যাবে না।
সো লং মানে জোরে জোর দিতে হবে। ঠিক এমনটা এখানে দেখো, প্রথম দুইটা হলো সবথেকে আমাদের ইম্পর্টেন্ট চলন। একটা কি ছিল বলো তো? লুপিং, আর একটা হলো সমারসল্ট। তো প্রথমটা ছিল কি বলো তো? লম্বা দূরত্বে যাওয়ার জন্য ওটা আস্তে আস্তে এভাবে যায়। আর যেটা খুবই স্বল্প দূরত্ব যাইতে হবে, তখন কি করবে? দ্রুত যেতে পারবে আমাদের ডিগবাজিদের মধ্যে, নাহলে ডিগবাজি চলতে আবার যাবে। বুঝতে পারছো? স্বল্প দূরত্বে দ্রুত যাওয়ার জন্য। হ্যাঁ, ওকে। দেখো এটা আসলে কিভাবে যায়, এটা ওই যে লুপিং আছে না, লুপিংয়ের মতোই অনেকটা। তাহলে এটা দেখো কি হয়েছে বলো তো? প্রথমে তো পাদশক্তি ফিক্সড, কৌশিকটা কি করলো? মাটির সাথে বাঁকা দেহকে বাঁকিয়ে ফিক্সড করলো। তারপরে কি করবে? ডিগবাজি দেওয়া মানে কি? পুরো শোলটাকে উল্টাতে হয় না? তাহলে উল্টাতে গেলে কি পাটা খুলে দিতে হবে, খুলে দিয়ে আবার এদিকে নিয়ে আসতে হবে না? তাহলে খুলে দিয়ে সোজা হলো, দেখালো খুলে সোজা হলো, আবার এটা সামনে নিয়ে যাবে, আবার এটা ফিক্স করবে, এটা ছেড়তে হবে, তাই না? আবার দিতে হবে। ডিগবাজি যেমন হয় আর কি, পারফেক্ট। যেমনটা। ঠিক আছে, পারফেক্ট ডিগবাজি। তো এগুলো রিডিং দিতে হবে না এলে তো দিতে হবে না, শুধু এটা মনে রাখবে, দাগানো লাইনগুলো দেওয়া হয় যে এটা তো ডিগবাজি বলা হয়। দেখো হাইড্রা তার দেহের দৈর্ঘ্যের দ্বিগুণ দূরত্ব ধ্যান করে। অর্ধেক আর দ্বিগুণ এটা। এটা আমাকে দ্বিগুণটা একটু ভালো মনে হয় না, এটা এক গুণ হওয়ারই কথা। তার এক গুণ হওয়ার কথা ছিল। তখন দেখো এখানে না এটা হয়তো বা জাম করে তো সেই জ্যাম টাম বিষয় না, দেখো এখানে ওই রকমই লুপ, এটা তো অর্ধেক, এটা তো অর্ধেক। এখানে অর্ধেক, আর বাকি বাকি এই পাশে একটা অর্ধেক, তাহলে কটা হলো? একটা হলো না? একটা। তো দেহের দৈর্ঘ্যের সমান তার মানে দৈর্ঘ্য অতিক্রম করে, এটা বললে মানে ঠিক হতো আর কি। তবে যাই হোক, ওটা কোনো কথা না। হবে, হ্যাঁ, দ্বিগুণিত হবে যদি এরকম করি। ওটা এখানে বাঁকা হয়, বাঁকা হয়, বাঁকা হয়, এক বাজু এটাই ও, এটা তো এটা কি সমান সমান গেছে? দেখো সমান তো যায় না, এটা তো এই দেখো বাঁকা হয়েছে। লুপ তৈরি হয়েছে, বুঝছো? মানে দেখো ওখানে লুপ তৈরি হওয়ার কারণে কত হয়েছিল বলো তো? অর্ধেক। তো এখানে তো লুপ তৈরি হয়েছে, কত হবে? অর্ধেক। অর্ধেক আবার- এ পাশে আরেকটা লুপ, কত হলো? অর্ধেক। অর্ধেক মানে একটার একটু জাস্ট অল্প একটু বেশি হতে পারে, বাট দুইটা হবে না, ঠিক আছে? কারণ এটা সোজাসুজি মনে করে এরকম হয় নাই যে আমি এখান থেকে সোজা পড়ে গেলাম, সোজাসুজি আবার পড়তে সম্ভব হয় না, পড়ে তাহলে ডিগবাজি হবে না, তো পড়ে গেল, এটা এমনি ঘোরা হবে। সোজা গেল পড়া মানে এরকম হয়েছে, শুয়ে আছে একবার, মানে শুয়ে পড়ছে, আবার পা উঁচু করে আবার ওই পাশে গেছে, এরকম। ঠিক আছে? অর্থাৎ যদি আমরা জমি মাপি না এইভাবে কাঠি দিয়ে, এইভাবে ক্রিকেট পিচ মাপিয়ে পিস মাপি যেভাবে, ওইরকম হবে আর কি। যাই হোক, যেটা লিখছে সেটাই আমাদের পড়তে হবে। তাহলে এটার কারণে তার দৈর্ঘ্যের দ্বিগুণ, আর এটা হলো দৈর্ঘ্যের অর্ধেক, এটা মনে রাখতে হবে। তারপরে কি বলতো? অ্যামিবয়েড বা গ্লাইডিং। অ্যামিবয়েড মানে কি? ক্ষণপাত সৃষ্টি করার মাধ্যমে। ক্ষণপাত কোথায় সৃষ্টি করতে পারে? কি দিয়ে? অ্যামিবার্ড চলন। অ্যামিবয়েড চলন তো ঠিক আছে, তো এটা আসলে তার যে দেহের কোন পার্টটা মাড়ি সংলগ্ন থাকে বলতো? মানে কোন একটা ভিত্তি সংলগ্ন, মাড়ি বলতে ভিত্তি, পদতলটা, পাদশক্তি। পাদশক্তি। তাহলে এখানে কি করবে? তার পাদতলের বা পাদশক্তির কোষগুলোতে, এগুলো তো ওখানে আমরা কি জানি কি পুরো থাকে বলতো? মিসোগিলিয়া পুরো থাকে। যাই হোক, এখানে এই যে এখানে ক্ষণপাত তৈরি করতে পারে, কোথায়? পাদশক্তিতে ক্ষণপাত তৈরি করতে পারে, যার কারণে এই ক্ষণপাতের সংকোচন প্রসারণের মাধ্যমে কি করতে পারে? হালকা স্লাইড অল্প পরিমাণ কি করতে পারে? চল মানে খুবই স্লোলি এক ধরনের চলন তৈরি করতে পারে। সেটা কি বলতো? এই যে অ্যামিবয়েড চলন, ঠিক আছে, বা গ্লাইডিং বলা হয়ে থাকে। ঠিক আছে, অর্থাৎ ক্ষণপদের, কোষীয় ক্ষণপদের অ্যামিবয়েডের চলনের সাহায্যে দেহকে অত্যন্ত ধীর গতিতে মসৃণ তলে খুব সামান্য দূরত্বে স্থানান্তরিত হয়। বুঝতে পারছো? জি। ওকে, অ্যামিবার্ড চলনের উদাহরণ দেয়নি। এখন দেখো ভাষা বা ফ্লোটিং। ভাষা বা ফ্লোটিং অর্থাৎ মনে করো হাইটে পানির মধ্যে ভাসি আছে, ওই যে কোনো কিছুর সাথে লেগে উপরে। ভেসে যাবে আর কি। কোনো বস্তুর সাথে লাগার পর পানি মানে এটা না বস্তুর সাথে বলতে এরকম না, মুক্তভাবে ভাসবে কিছুর সাথে আঁকড়াই ধরবে না, ভাসে তো ভাসি থাকা বা আটকে থাকলে হলো না তো। পানির মধ্যে তো বাসি। পানির মধ্যে মানে এটা কি হলো বিষয়টা, যে একটা দিন ভাসি থাকতে গেলে যেমন কিভাবে বলি, যে এটা করা আর কি কিভাবে মনে করো, এই যে এখানে দেখো সমপরিমাণ তার এই যে আমাদের বুদবুদ পাদচাকতি থেকে কি খরিতে হবে, কি এখানে আঠালো এটা আছে অবশ্যই আমরা জানি, বুদবুদ। এবং এখানে জানি বুদবুদ বের হয় আর কি। তো এই যে বুদবুদ যখন বের হয়, বুদবুদ গুলো কি খানিক সময় তো একবার আটকে থাকে না, তো এর মধ্যে কি থাকে? বায়ু থাকে। তো এটা ভাষায় রাখতে সহায়তা করে। একটা বুদবুদ মানে এখান থেকে চলে যাচ্ছে, আবার একটা আসতেছে, তাই না? তো ওই যে একটু কি এর সাথে লেগে থাকে না বুদবুদটা, তারপরে তো একটু মানে কন্টিনিউ আসতেছে, যেটা বুদবুদটা কি করবে? একে পানির উপরে ভাসিয়ে রাখতে সহায়তা করে। তবে এটা পুরোপুরি পানির সাথে ভেসে থাকে না, এই যে মনে করো এই পাটটা পানির এই যে উপরে চলে সংস্পর্শে থাকে, আর একটু কি থাকবে? পানির নিচে। বুঝতে পারছো? এইভাবে বাঁচতে থাকে আর কি। ওকে, তাহলে এখানে যদি রিডিং দাও এগুলো পড়তে হবে না, এগুলো ইম্পর্টেন্ট না। ঠিক আছে, তো মাঝে মাঝে হাইডার
পাদচাকতির বহি ত্বকীয় কোষ থেকে গ্যাসীয় বুদবুদ সৃষ্টি করে, ফলে প্রাণী ভিত্তি স্তর থেকে বিস্তৃত হালকা ও উপরে পানির পৃষ্ঠতলে ভেসে ওঠে। এখানে বুদবুদ ফেটে মিউকাস ভেলার মতো ছড়িয়ে গেলে হাইড্রা নিম্নমুখী হয়ে ভেসে থাকে। এভাবে প্রাণী ঢেউয়ের আঘাতে কিছু দূর ভেসে যেতে পারে। বুঝতে বিষয়টা? মানে আমি ভেসে আছি, তার মানে ঢেউ যদি আসে আঘাত করে আমি তো একটু নড়ে চড়ে যাবো আর কি, ঠিক আছে? তার মানে চলনটা কিন্তু মানে ভাষা বলতে কোনো চলন না, অর্থাৎ ভেসে আছি, স্রোতে আমাকে নিয়ে যাচ্ছে, এই যে চলন হলো। নির্দিষ্ট দিকে বুঝতে পারছো? যে কোনো দিকে হ্যাঁ, যেতে পারে। যেদিক দিয়ে মনে করো স্রোত আসবে ওই দিকে যাবে, স্রোতের অনুকূলে, স্রোতে গাওয়া দিছে। ওইটাই তোমাকে স্রোতে নিয়ে যাচ্ছে। ওকে, এখন কি বলো তো? সাঁতার, সুইম, সাঁতার করতে পারে। সুইমিং, এটা কেমন? তার কষিক আছে না, হ্যাঁ। কষিগুলোকে মেলে দিয়ে রাখছে, এটা আন্দোলিত হবে, আন্দোলনের কারণে কি হবে? একটু পরিমাণ চলন করতে পারে, এটাই হলো কি বলতো? সাঁতার। ওকে, হেসরান। তারপরে কি বলতো? হেসরানো না, বা ক্রাউলিং, এটা কি হবে? হামাগুড়ি না? না, হেসরানো দি, এটা হামাগুড়ি, কোনটা এটা? হামাগুড়িটা এখানে হেসরানো দেওয়া আছে। এটা হেসরানো আছে না? ক্রাউডিং এ দেওয়া আছে। হ্যাঁ, হেসরানো। তোমার বই কি আছে? হামাগুড়ি। আচ্ছা, হেসরান। ঠিক আছে। দেখো এরপরে দেখো হাইড্রা কোষিকার সাহায্যে কাছাকাছি কোনো বস্তু কি করবে? আটকে ধরে। পরে কি করবে? পাদচাকতি মুক্ত এবং কোষিকা সংকুচিত করে পাশের থেকে নতুন জায়গায় স্থাপন করে, একে কি বলা হয়? হামাগুড়ি। একটু বলেই দেই, দেখাই দিই। এই যে মনে করো বিষয়টা হলো এরকম যে এটা একটা অবলম্বন, ঠিক আছে? তো এখানে মনে করো তার কোষিকা দিয়ে এগুলোকে ধরে রাখছে, ঠিক আছে? আছে। এখন তার দেহটা অনেক লম্বা করে এখানে আছে, এই যে এখানে মনে করো আটকে আছে। তাহলে লম্বাটা দেখো আমরা সরু দেখতেছি, সেখান থেকে লম্বা আছে, প্রসারিত অবস্থায় আছে। এখন কি করলো? তার ওই যে আমাদের পুষ্টিকোষগুলো বা পেশি অবন কোষগুলো কি করলো? সংকোচন ঘটলো। তার তার দৈর্ঘ্য কি এতক্ষণ থাকবে? দৈর্ঘ্যটা তার ছোট হয়ে আসবে, দৈর্ঘ্যটা তার আল্লাহ মোটা হবে। আন্ডু করো। হ্যাঁ, তার দৈর্ঘ্যটা তার এই ছোট হয়ে আসলো। আগে ছিল অনেক, এখানে ছিল না, হয়ে আসলো এখানে। এখন কি করবে? এই যে এই অংশ দ্বারা সে এখন এখানে অ্যাটাচ করবে, ঠিক আছে? বুঝতে পারছো? তার মানে কি, সে অনেক আসলো পরে আবার কি করবে বলো তো? এই কোষিকা এখান থেকে ছাড়াই নিবে, নিয়ে আর উপরে একটা নিয়ে আটকাবে, পরে এটা আবার সংকোচন করে এটা দেবে। বুঝতে পারছো? এটা হলো মানে মিলি কি বলতো? হেসরানো। হেসরে হেসরে যাওয়া বোঝো না? ওই যে কিছু আছে না, ওই যে পঙ্গু লোক থাকে রাস্তায় ভিক্ষা করে, হেসরে হেসরে যায়, পা চলে না, হাঁটতে পারে না, হাতের উপরে ভর দিয়ে আর ওই যে মাজার উপরে ভর দিয়ে হেসরে হেসরে যায়, তাই না? ওগুলো তো ফাইটের বল। এখন শেষে শেষে যায়। ওইরকম একটা বিষয় আর কি। তার সাঁতার বললাম, হাঁগুড়ি বললাম, একটু হাঁটা। হাঁটাটা আসলে এটা কি? এটা খুবই একটা রিয়ার চলন। হাঁটা বলতে এই যে এখানে দেখতেছো, অর্থাৎ তার কোষিকার উপর ভর দেয়, পায়ের মধ্যে ব্যবহার করে আস্তে আস্তে একটু নড়চড় করতে পারে আর কি, ঠিক আছে? পায়ের উপরে ভর দিয়ে চলে, মানে কোষিকার উপর ভর দিয়ে যায় আর কি। ওকে, উল্টোভাবে হয়ে। ওকে, আর দেহের সংকোচন প্রসারণ, ওই যে এর আগে যেটা দেখলাম ওর মতো একটু নিবে, তেমন কিছু নাই। ডুবাটা কি এটা একটু বলি। ডুবাটা আসলে কেমন? তো ভাসমান সময় যে আমরা দেখলাম কি বলতো, যে ভাষা চলন যে দেখলাম ওখানে কিভাবে ভেসে থাকে, বুদবুদ সৃষ্টি করার মাধ্যমে। তো আসলে কন্টিনিউয়াসলি তো আর বুদবুদ তৈরি করা যায় না। বুদবুদ তৈরি করতে করতে একসময় বুদবুদ শেষ, তখন কি করবে? ডুবে যাবে না? তখন এই যে এটা ডুবে যাওয়াকে কি বলা হবে? এই যে ডুবা চলন বলা হয়, ঠিক আছে? এটা আসলে নিজের ইচ্ছা না, আমি আর বুদবুদ তৈরি করতে পারতেছি না, ডুবে যাবো, শেষ, ঠিক আছে? তো চাইলে ইচ্ছাকৃতভাবে ঢুকতে পারে যে আমি নিচে যাইতে হবে, আমি বুদবুদ বন্ধ করে দিলাম, নিচে যাবো, ঠিক আছে? ওকে, এত জ্ঞান বুদ্ধি থাকলে তো মানুষই হয়। তা আইটা অনিচ্ছাকৃত চলন কোনটি? ডুবা চলন। ডুবাচ্ছ। তা ডুবতে কেউ চায় না, সবাই যায় ভাসতে, উপরে যাইতে চায়। ওকে, পরটা কি? লুপিং ও সমারসোল্ডিং চলনের পার্থক্য। পার্থক্য। ওকে, বলতে হবে এগুলো, এগুলো পড়বা। এটা শুধু এটা মনে রাখতে হবে, এই যে এটা হলো কি বিশেষ ধরনের চলন লুপিং, আর এটা কি বলতো? সাধারণ চলন। এই কথাটা একটু মনে রাখতে হবে। আর এটা হলো কি মন্থর, এটা হলো দ্রুতগতি সম্পন্ন, এই কথাগুলো মনে রাখতে হবে। এটা হলো দীর্ঘ পথ অতিক্রমের জন্য, এটা কি বলতো? অল্প পথ। আর এটা হলো কি বলতো? অর্ধেক দূরত্ব, এটা হলো দ্বিগুণ দূরত্ব। এই কথাগুলো কিন্তু এমসিকিউর জন্য খুবই একটা ভাইটাল টপিক।
এখান থেকে আবার ইউ আসে, এটা কি কয় নাম্বারের জন্য আসবে বলো তো? খ নাম্বারের জন্য। Okay. এখন দেখো হাইড্রার শ্বসন। শ্বসন বা রিসপাইরেশন। ওকে, শ্বসন মানে কি বোঝো নাকি? রিসপাইরেশন মানে কি বলো তো? অক্সিজেন নেওয়া, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করা প্রাণীদের ক্ষেত্রে। তো এখানে দেখো এর থেকে শ্বসনতন্ত্র আছে না, তাহলে কি হবে? এপিডার্মিসের মাধ্যমে, মানে কি বহিত্বকের মাধ্যমে চারপাশে থেকে পানি থেকে দ্রবীত অক্সিজেন সমগ্র বহি দেহতলের এপিডার্মাল কোষের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়া প্রবেশ করে এবং শ্বসন শেষে কার্বন ডাই অক্সাইড কি করবে? পানিতে নির্গমন করে। অর্থাৎ দেহই কি করে? সরাসরি অক্সিজেন গ্রহণ করতে পারে এবং এখান থেকে কি করবে? আবার কার্বন ডাই অক্সাইড ত্যাগ করতে পারে। গ্যাস্ট্রোডার্মিসের মাধ্যমে দেখো আমাদের গ্যাস্ট্রোডার্মিস কোথায় থাকে? ওই যে সিলিন্ট্রনের প্লাস্টিক তৈরি করে। তো এখানেও তো ওই যে আমরা কি করি, খাবার সাথে পানি নেই না, মুখ দিয়ে পানি নেয়, তো ওই পানির সাথে কি যায়? অক্সিজেন যায়, ওইটা আবার অন্তঃত্বকে প্রবেশ করে, অন্তঃের কোষগুলোতে। সেখানে গিয়ে কী করবে? অক্সিজেনের কাজ অক্সিজেন করবে, জারণ ঘটাবে, কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, সেটা আবার সিলিন্ডার আসবে, এখান থেকে আবার পানির সিস্টেমের মধ্যে বাইরে হয়ে যাবে। ঠিক আছে, তো এইগুলোর কথা। এগুলো হাইড্রা রেশন। রেশন নিয়ে আর কি বলবো আমরা? এই রেশন কতবার পড়িয়েছিলাম। রেশন অঙ্গ নয় তো মুখ দিয়ে বের করে দিবে। তার মানে কি করবে? হাইড্রার কোন নিজস্ব রেশন অঙ্গ নয়, কোনো কোষ বিপাকের ফলে শ্রেষ্ঠ নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ প্রধানত কি বলতো? অ্যামোনিয়া। এটা মনে রাখতে হবে যে এই যে আমরা এর বর্জ্য পদার্থ কি বলতো? অ্যামোনিয়া। আমাদের কি বলতো? ইউরিয়া। এগুলো আমরা দেখবো কোথায়? আমাদের রেশন পরীক্ষার ক্ষেত্রে দেখবো এক এক ধরনের প্রাণীর এক এক ধরনের প্রধান রেশন মানে পদার্থ। হ্যাঁ, নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ এক এক ধরনের প্রাণীর ক্ষেত্রে এক একটা। ঠিক আছে, ওই অধ্যায় দেখতে পারবো। তো আমাদের এখানে হাইড্রা কি বলতো? অ্যামোনিয়া। এটা মনে রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ব্যাপন পরীক্ষা কি করবে? কোষ থেকে চারপাশে পানিতে মুক্ত করে আর কি। হাইড্রার উত্তেজিতা। উত্তেজিতা বোঝো নাই? এই যে আমরা একটু আগে বললাম যে একটা যখন শিকার যখন আশেপাশে আসে তখন কি হয়? নেমাটোডগুলো উত্তেজিত হয়। এইগুলো আর বিষয় আর কি। তড়িৎ উত্তেজিতা প্রকাশ করার জন্য হাইড্রার প্রাণীদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য আর কি। সবাই জন্য সাড়া দেয় আর কি, তাই না? হাইড্রার উত্তেজিতা সুস্পষ্ট পরিলক্ষিত হয়, যেমন স্পর্শ করার কারণে এরা কি হবে? যে আছে না কেঁচো স্পর্শ করলে কি হয়? সংকোচন ছোট হয় না? এরাও কি হবে? স্পর্শ করলে এরকম ছোট হয়। যোগের ক্ষেত্রেও হয় এরকম তাদের ক্ষেত্রে দেখা যায় আর কি। ঠিক আছে, এবং আলোরও প্রভাব আছে। দেখো অত্যাধিক আলো বা অন্ধকারে কোনোটাই হাইড্রার পছন্দ নয়। তারা এই যে একদম মাঝামাঝি অবস্থা তারা পছন্দ করে। পরিমিত বা স্থিমিত আলো তারা সবচেয়ে বেশি পছন্দ করে। তাপমাত্রা কত পছন্দ করে? 20 ডিগ্রি সেন্টিগ্রেড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাপমাত্রাটা একটু মনে রাখতে হবে। ক্ষুধা, ঠিক আছে। সাধারণত সবসময় এই নির্দিষ্ট সময় পর পর হাইড্রার দেহে ও কোষিকাগুলো সংকোচন প্রসারণ ঘটিয়ে পেট ভরা অবস্থায় এই ক্রিয়াটি কি থাকে? মানে এই সংকোচন ঘটায় সাধারণত নির্দিষ্ট সময় পর পর কি করে? হাইড্রার দেহ কোষিকাগুলো সংকোচন প্রসারণ ঘটিয়ে থাকে। তো এটা বলছে এটা কখন বেশি ঘটে? যখন ক্ষুধা লাগে। আর যখন পেট ভরা থাকে তখন কি করবে? গতিমন্ত্র হবে। সবার ক্ষেত্রে আমরা যদি খাই বেশি তো আর ভরা পেটে কি নড়তে পারি? তো এটাই ওদের ক্ষেত্রে। আর যদি যখন খালি পেট তখন খাবার খোঁজার জন্য নড়তে হবে। ঠিক আছে, তো এটাই আর কি। ওকে, এগুলো একটা বই নিলাম। হাইড্রার দেহ কি বলতো? দেহকে অ্যানোডের প্রতি বাকিয়ে দেয় আর কি। এগুলো অত কিছু না, এগুলো ভেতরে যাইতে হবে না। অ্যানোড কাকে বলা হয়, ক্যাথোড কাকে বলা হয়, এগুলো আমরা কোথায় জানবো? হ্যাঁ, এটা কেমিস্ট্রিতে জানবো। চলতর তড়িতে না, এটা জানবো হলো তড়িৎ রসায়নে। ঠিক আছে, তো এফ দিয়ে আজকে পড়া খালি তড়িৎ রসায়ন, এফ দিয়ে পড়া না, পড়া হলো এই যে এটা হাইড্রার স্নায়ুতন্ত্র। তো এরও স্নায়ুতন্ত্র আছে সেটা, তবে সেটা কি অতটা উন্নত নাই, তেমন কিছু পড়া নাই, পড়ে নিবা। নিম্ন শ্রেণীর প্রাণীদের মধ্যে দুর্বল প্রকৃতির স্নায়ুতন্ত্রের বিকাশ আর এতে দেখা যায় নিউটারিয়ান প্রাণীর মধ্যে। ঠিক আছে, তো এটা কোথায় কোথায় আছে আমরা কিন্তু জানি, আমি কিছু পড়লাম না। দেখো মুখছিদ্র এবং পাদচাকতির অঞ্চলে স্নায়ুজালক ঘন স্বর্ণবিশিষ্ট অবস্থান করে। কোথায় বেশি? মুখছিদ্র এবং পাদচাকতির দিকে বেশি থাকে স্নায়ুতন্ত্র। স্নায়ুজালক কি? স্নায়ুতন্ত্রগুলো একটার সাথে একটা যুক্ত হয়ে জালের মতো তৈরি করে। জাল দেখছো না? অনেকগুলো একটার সাথে একটা এভাবে যুক্ত হয় না, এরকম না? এইগুলো মনে করো স্নায়ুতন্ত্র একটার সাথে একটা যুক্ত হয়ে জালের মতো তৈরি করে। ওই যে পড়ছিলে না মেসোগ্লিয়ার মাধ্যমে
ওই দুই সাইডের মানে সিনাগুলো কি একটা একটা কানেক্টেড থাকে, এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিস সিনাগুলো। ওকে, এগুলো এই পর্যন্ত পড়বা তোমরা, পড়া পরের দিন শেষ তোমাদের।